সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদের সাথে আছেন এবং শুনছেন ও দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করছি উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নে নারী এ বিষয়ে একটি অনুষ্ঠান, উন্নয়ন অংশীদারিত্বের নারী। আমাদের সাথে আজ আমরা প্রচার করছি দ্বিতীয় পর্ব এবং আমাদের সাথে দুজন অতিথি আছেন। তাদের কাছ থেকে আমরা শুনবো কিভাবে আসলে উন্নয়ন অংশীদারিত্বের নারীদের ভূমিকা কতটুকু সে সম্পর্কিত শুনবো। তবে তার আগে আমরা একটু জানতে চাই যে প্রকল্পের আওতায় এটি শুনতে পাচ্ছেন, আমরা সে সম্পর্কিত একটু কথা শুনতে চাই। আমাদের প্রকল্পটির নাম হচ্ছে প্রমোটিং অপরচুনিটিস ফর ওম্যান এম্পাওয়ারমেন্ট অ্যান্ড রাইটস, সংক্ষেপে তাকে পাওয়ার প্রকল্প বলা হয়। আর এই প্রকল্পের অর্থায়ন করেছে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাকশন-এড বাংলাদেশের কারিগরি সহযোগিতায়। প্রকল্পটি বাস্তবায়ন করছে এসকেএস ফাউন্ডেশন, লালমনিরহাটে। প্রকল্পের মেয়াদ 5 বছর, অর্থাৎ গত 1 জানুয়ারি 2016-তে শুরু হয়ে আগামী 31 ডিসেম্বর 2020-এ এটি শেষ হবে। আর এটির অনেকগুলো লক্ষ্য রয়েছে এবং মূল লক্ষ্য এবং কর্ম এলাকা সম্পর্ক রয়েছে, আমরা সেটি জানব। প্রকল্পটির মূল লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী হচ্ছে লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের 500 জন, রাজপুর ইউনিয়নের 500 জন, হারাটি ইউনিয়নের 500 জন, কুলাঘাট ইউনিয়নের 500 জন এবং খুনিয়াগাছ ইউনিয়নের 500 জন, সর্বমোট 2500 জন 2500 জন দরিদ্র এবং হতদরিদ্র নারী দল সংগঠিত হয়ে সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন করার জন্য কাজ করছে। এবং প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে হতদরিদ্র নারীদের আয় বৃদ্ধি করা এবং আয়ের উপর তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধির মাধ্যমে চূড়ান্তভাবে তাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা। যদি আমরা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য জানতে দেখি, তাহলে দেখতে পাবো যে জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চা, বাজারের প্রবেশাধিকার এবং অমূল্যায়িত সেবামূলক কাজের স্বীকৃতি, সেই কাজের চাপ হ্রাস করা এবং সুষম বন্টনের মাধ্যমে 2525 জন এই প্রান্তিক নারীর আয় বৃদ্ধি করা এবং আয়ের উপর তাদের একটা নিয়ন্ত্রণ বৃদ্ধি করা। আর কর্ম এলাকা হচ্ছে, আমরা বলছিলাম একটু আগে, তারপর আবারও বলছি, লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট, মোগলহাট, রাজপুর, হারাটি এবং খুনিয়াগাছ ইউনিয়নের 100টি নারী দলের তাদের 100টি নারী দল এবং সেই নারী দলের মোট সদস্য সংখ্যা রয়েছে 2500। সেই নারী দলে যারা রয়েছেন তাদের বিভিন্ন কার্যক্রমও আমাদের হাতে আছে। আমরা দেখতে পেয়েছি সেই নারী দল থেকে প্রায় অনেকজন, অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেখানে কাজ করছেন অনেকে। সেখানে 35টি কমিটিতে তারা আছেন এবং কমিউনিটিতে ভূমিকা রাখছেন 110 জন নারী, তারা নেতৃত্ব দিচ্ছেন সেখানে। এবং সেই সঙ্গে এই নারী দলের মধ্যে জয়িতা পদক পেয়েছেন 2 জন, একজন জেলা পর্যায়ে পেয়েছেন এবং আরেকজন বিভাগীয় পর্যায়ে পেয়েছেন। এবং বিশেষ অর্জন রয়েছে তাদের, সেটি হচ্ছে যে 3টি ইউনিয়নে নারী সংস্থার রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়ে গেছে এবং সেই সঙ্গে মোট 50,000 টাকা অনুদানও পেয়েছেন। আর 5টি ইউনিয়নের নারী ফেডারেশনের জন্য 5টি ইউনিয়নে পৃথক জমি ক্রয় করা হয়েছে এবং পাওয়ার প্রকল্প থেকে বীজ ভাণ্ডার এবং শস্যাগার নির্মাণ করা হয়েছে। 100টি নারী দল, বর্তমানে যে 100টি নারী দল রয়েছে তাদের বর্তমান নিজস্ব সঞ্চয় তহবিল হচ্ছে প্রায় 50 লক্ষ টাকা, তারা সেটি করেছেন। তো আমরা জানলাম আমাদের প্রকল্প সম্পর্কে। আমরা এবারে যাব আমাদের অতিথিদের কাছে। অতিথিরা যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মোসাম্মত অজিফা বেগম, তিনি কুলাঘাট নারী উন্নয়ন সংস্থায় সভাপতি হিসেবে কাজ করছেন লালমনিরহাট সদরে। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে, তিনি সদস্য হিসেবে কাজ করছেন সোনালী দিনের আলো নারী দল, পূর্ব ঢাকনাই হারাটি ইউনিয়নে রয়েছেন তিনি, সেটিও লালমনিরহাট সদরে। আর তিনি হচ্ছেন মোসাম্মত লাইজু বেগম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। নিশ্চয়ই ভালো আছেন আপনারা? আমরা আপনাদের কাছে কিছু বিষয় জানতে চাবো। আপনারা অনেকগুলো কাজ করছেন আমরা জানি, তো সেক্ষেত্রে আপনাদের যে দলগুলো রয়েছে, যেমনটি আমরা বলছিলাম একটু আগে যে 100টি দল আপনাদের রয়েছে, তো এই যে দল রয়েছে বা ফেডারেশন যেগুলো রয়েছে সেখানে আপনারা মানে কি কি কাজ করে থাকেন? আমরা দলের মধ্যে আমরা নারীরা একত্রিত হয়ে দলটাকে অব্যাহত রাখার জন্য সাপ্তাহিক মিটিং করি এবং ওই মিটিংয়ে সদস্যদের ও এলাকার নারীদের পারিবারিক সমস্যাগুলো আলোচনা করি এবং সমাধান করার চেষ্টা করি। জি জি। তো এই কিছু বলবেন? হ্যাঁ, কারণ সেখানে আমরা আবার মানব অধিকার যে 7টি বিষয় বিশ্লেষণ আছে সেগুলো বিশ্লেষণ করি, সমালোচনা করি। মানে মানুষের যে অধিকার 7টি, হ্যাঁ 7টি বিষয় রয়েছে, 7টি বিষয় ভিত্তিক
7টি বিষয় মানবাধিকার যে বিশ্লেষণ আছে তাদের অধিকারগুলো কি কি এগুলো নিয়ে সেখানে আলোচনা করি, বিশ্লেষণ করি, ওটা আবার বিশ্লেষণ করে সবাইকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে তারা আপনারা দলের মধ্যে থেকে সবাই মিলে কাজ কাজ করেন। আপনারা দলের মধ্যে এতগুলো মানুষ আছেন, আপনারা যদি মিটিং করেন সবাই তো আসে মিটিং এ? জি, সবাই আসে। সকল সদস্য আমরা 25 জন সদস্য, একটি করি দলে 25 জন সদস্য, 25 জনে উপস্থিত হই এবং ওই দলে বসে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। এবং 25 জন মানুষ থাকেন আপনারা, শুধুমাত্র কি 25 জনেরই সমস্যা নিয়ে কথা বলেন নাকি না, আশেপাশের আমাদের মানুষের- আশেপাশের নারীদের সমস্যাগুলো নিয়েও আমরা আলোচনা মানে করি। আপনার এলাকাতে যাতে কোনো এলাকাতে, ধরনের সমস্যা না হ্যাঁ, হয়, সেগুলো নিয়ে আপনারা কথা বলে থাকেন। আলোচনা করি। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাই, বর্তমানে একটা সময় আপনারা জানেন করোনা ভাইরাসের একটা সময় চলছে, কিন্তু জি, যখন এটি শুরু হলো তারপর থেকে কিন্তু কয়েকটা মাস আমরা একদম লকডাউনে, মানে বলা হচ্ছিল বাড়ি থেকে বের হওয়া একদম বন্ধ। যাবে না, সেটি কিন্তু আমাদের ছিল 2-3 মাস সেরকম আমরা ছিলাম। তো আপনাদের দল যেহেতু কাজ করছে 2015 সাল থেকে কাজ করছে, জি, তো এখন এই সময়ের মধ্যে যখন এই করোনা ভাইরাসটা আসলো তখনকার সময় আপনারা কিভাবে কাজ করেছেন? তখন আমরা দলগতভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ রক্ষা করেছি এবং বেশি দুর্দশার যে লোকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য মোবাইল ফোনে বা এর মাধ্যমে, আবেদনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করছি তাদের সহযোগিতা পাওয়ার জন্য। মোবাইল ফোন ব্যবহার বাড়ির বাইরে করছি, গেলে মাস্ক ব্যবহার করা করছি, আবার হলো 30 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধোয়ার এগুলো করছি এবং লিফলেট দিছি, সবাইদেরকে মাধ্যমে বিতরণ করছি। সদস্যর বাড়িতে এবং ঘনবসতি যেখানে বজায় রেখে আমরা তাদের সাথে যোগাযোগ করছি। আচ্ছা, এই যে লিফলেট বিতরণ করেছেন আপনারা, এটা কি আপনাদের নিজস্ব দল থেকে করা হচ্ছে? জি, আমাদের এসকেস ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটা করেছেন। জি, আচ্ছা, যখন আপনারা লিফলেট গুলো বিতরণ করলেন তখন কি আপনারা একাই করেছেন নাকি সাথে আরো লোক ছিল? আমাদের ওই ফেডারেশনে আমরা 500, প্রত্যেক ইউনিয়নে 500 নারী আছি। ওই ফেডারেশনে আবার 40 জন নিয়ে একটা করে কমিটি আছে। ওই কমিটির পর্যায়ক্রমে মানে ধাপে ধাপে ভাগ করা আছে কে কি পদে। আমরা ওই কমিটি 40 জন মিলিয়ে এই লিফলেটগুলো বিতরণ করেছেন। এবং ঘনবসতি এলাকার মধ্যে যে আরডিআরএস এর এবং এসকেস এর যে সতর্ক বার্তাগুলো টাঙায় দিয়ে রাখছিলাম, টাঙা দিয়ে রাখছেন, মানুষ যাতে উপকারিত পায় এবং এটা দেখে যেন মানুষ সচেতন হয়। আচ্ছা, আমরা একটু জানতে চাই আপনাদের সদস্যদের মধ্যে যোগাযোগটা কিভাবে করেছেন? যেমন মিটিং আগে করেছিলেন একসঙ্গে বসে, তখন তো মিটিং হয়নি, মিটিং করতে পারেনি যেহেতু একটা লকডাউন ছিল। আমরা ওই একাই মানে গেছি, একজনের বাড়িতে একজন করে যায় দূরত্ব বজায় রেখে, তার সঙ্গে 4-5 জনকে নিছি, দূরত্ব বজায় রেখে তাদের সঙ্গে আলোচনা করে এইভাবে 4-5 জন করে সবাই সারা বাড়ি ছড়িয়ে দিয়েছি। আচ্ছা, আমরা জানি যে আপনারা যে নারী দল রয়েছে আপনাদের সেখানে কৃষি চর্চা, মানে জলবায়ু সহনশীল বিষয়, কৃষি নিয়েও কাজ করে থাকেন আপনারা। আপনারা কি মানে কৃষি কোন সেক্টরটা নিয়ে কাজ করেন? কৃষিতে আপনারা কি কি করেন? টেকসই কৃষি চর্চা, আমরা শাকসবজি উৎপাদন করি, বসত বাড়িতে সবজি চাষ সিআরএস পদ্ধতি। এটা সম্পর্কে যদি একটু বলেন বিস্তারিত, আসলে কিভাবে করেন সেই কাজগুলো? মানে এই যে টেকসই যে জলবায়ু সহিষ্ণুতা বলছেন, আমরা এটা এই এসকেএস এর আওতায় প্রশিক্ষণ পাই। প্রশিক্ষণ পাওয়ার পরে আমাদের বসত বাড়িতে যেটুকু আমাদের জমি থাকে আমরা সিআরএস এর পদ্ধতিতে ওই জমিতে শাকসবজি উৎপাদন করি। যে এলাকায় বন্যা সেখানে আমরা বেড, মাদা, বস্তা, ছিকা এই পদ্ধতিতে সবজি উৎপাদন করি। মানে একটু বলবেন বেডের কথাটা কিভাবে করেন? মানে বেডটা কিভাবে করা হয়? বেডটা আমরা তৈরি করি, বেডটা লম্বা হলো 2-3 হাত এবং চওড়া হলো 1.5 হাত অথবা 2 হাত, এইভাবে আর কি মাপ করে, মানে পাতালটা 2.5 হাত আর লম্বা জমি যত দূর অত দূর, দুই পাশে মানে মাটি তুলি বেডটা হলো উঁচের মতো করে দিব আর দুই পাশে হলো পানি যাতে গড়ে যায়, তার ধরে না রাখে, ওই রকম সিস্টেম করে। মনে করেন যে যে এলাকায় বন্যা আছে সেই এলাকায় মানে আবাদ যখন আসলো, আমি হয়তো তারা সবজি চাষ করবেন কিন্তু ওই সময় পানি দেখা দিয়েছে জমিতে, তখন তারা কিভাবে এটা করে বা আপনারা কিভাবে করেন? আছে ভাসমান পদ্ধতিতেও আমরা বীজ রোপণ করে থাকি, যেমন কলার গাছ বা কচুরি পানা, এগুলো যদি উঁচে করে দিয়ে ওর উপরে মাটি দিয়ে, পানির উপরে ভেলা যেভাবে সাজায় না ওইভাবে সাজিয়ে দিয়ে যদি ওইখানে বীজ আমরা রোপণ করি তাহলে ভেলাটা মনে করো যে পানি যতই উঠতেছে ভেলাটা অতই উপরে উঠতেছে, পানি নামার সাথে সাথে ওই বীজটা নিয়ে আমরা রোপণ করতে পারি। মানে এটা হলো জলবায়ুর সাথে আবহাওয়া মানে খাপ খেয়ে মানে যেভাবে আর কি করা যায়। যেমন এটার উপকারিতা কি কেমন হতে পারে একটু যদি বলেন আপা।
উপকারিতা বলতে আমরা যে কাজগুলো করছি বা আমাদের দেখে আরো 2-4 জন শিখছে, তাদেরও করছে। যেমন বন্যা প্রভাবিত এলাকাগুলো, তখন আমরা সেখানে বন্যায় তো গিয়ে কোনো তাদেরকে আর কি বীজ পরামর্শ থাকে না, দিচ্ছি। মানে কোনো চারা থাকে না। বন্যা আর পানিতে বন্যা চলে চলে থাকে না। যাওয়ার পরে আর রোপণ করার মতো কোনো উপায় থাকে না, কারণ আমরা তো চারাই রোপণ করতে পারিনি, তাহলে লাগাবো কিভাবে? ওই জন্য আমরা যদি এই ভাসমান পদ্ধতিতে বীজটা রোপণ করে রাখি, তাহলে বন্যা নামার সাথে সাথে ওই বীজটা আমরা লাগাইতে পারবো। মানে এটা এইভাবে রাখলে তখন আর ওইটা পানির মধ্যে ডুববে না, পানি যত উঠবে ওটাও অতটুকু উঠতেই থাকবে, এবং যখন কমে যাবে তখন সেটা নিচে নেমে যাবে। নিচে নামে যাবে। এইভাবেই তাহলে আপনারা করে থাকেন। করে থাকি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে এভাবে কাজ করাটাও আমাদের খুব দরকার। বর্তমান যেহেতু একটা কি বলবো, জলবায়ুর একটা পরিবর্তন ঘটছে, কিন্তু এখন আগে আমরা যে 6টি ঋতু দেখছিলাম, এখন তো হয়তো সেই ঋতুরও সে ঋতু পরিবর্তন, 3টা ঋতু দেখা যায়, মাঝে মাঝে 2টা ঋতু দেখা যায়। অসময়ে বন্যা, যেমন এবারে আমাদের 3বার বন্যা হলো। বিশেষ করে এই উত্তরাঞ্চলের বন্যাটা একদম বেশি হয়ে গেছে, এবং শেষবারে বন্যা এসে অনেকটা ফসল নষ্ট করে ফেলে দিয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই এটি করা খুবই দরকার। আচ্ছা, আমি আরেকটু বিষয়ে যেতে চাই আপনাদের কাছে। করোনাকালীন সময়ে আপনারা যে উৎপাদনগুলো করেছিলেন, সেই উৎপাদনে কোনো সমস্যা ছিল কিনা? করোনার কারণে আমরা বাইরে বেরোতে পারিনি, সবজি খেতেও বেশি যেতে পারিনি, সবজির যত্ন নিতে পারিনি। এই কারণে আমার যে সবজিগুলো নষ্ট হয়ে যায়, আর যে সবজি হচ্ছিল সেগুলো আমরা বাজারে যেহেতু নিয়ে যেতে পারিনি লকডাউনের কারণে, যাওয়া যায় না, ওই জন্য আমাদের বাড়িতেই বিক্রি করছি অল্প দামে। অনেক হয়তো নষ্ট হয়ে গেছে, পচি গেছে, তারপরে অনেকগুলো আমরা আবার নিজেরাই খেয়েছি। এই জন্য আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। পণ্য বিক্রি কি করা হয়নি ওই সময় কোনোভাবে? পণ্য বিক্রি বাজারে হয় যে বাজারে যেতে পারি নাই, বাড়িতে জমিতেই মনে করেন যে আসতো, কম দামে বিক্রি করা লাগতো, কিন্তু খাওয়ার পরিমাণটা আমরা বেশি খাইছি। কিন্তু ওই বিক্রি না করতে পেরে দেখা যাচ্ছে যে আমরা অন্য যে পণ্য কিনবো তার কোনো আর্থিক সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, বাড়িতে যখন বিক্রি করতেন, যেমনটা বলছিলেন কম দামে হলেও বাড়িতে অনেক সময় বিক্রি করতে পেরেছেন, তো বাড়িতে কারা এসে নিয়ে যেত বা কিভাবে নিয়ে যেত? পাইকাররা আসতো বা ওই এলাকার যারা খায় চাহিদা, তারাও তো হাট বাজারে যেতে পারে না, কিনতে পারে না, তারা হয়তো ওই আমাদের কাছে নিজেরা এসে জমি থেকে নিয়ে যায়, তুলে নিয়ে যেত। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আমরা আপনাদের কাছে আরো কিছু প্রশ্ন আমাদের হাতে রয়েছে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষমতায়নের নারী বিষয়ক অনুষ্ঠান, উন্নয়ন অংশীদারিত্বের নারী। অনুষ্ঠানটির পুরো সময় ধরে আপনাদের সাথে রয়েছি আমি কৃষ্ণ কমল, এবং আমাদের সাথে দুজন নারী রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা কথা বলছি। তারা রয়েছেন মোসাম্মদ অজিফা বেগম এবং রয়েছেন মোসাম্মদ লাইজু বেগম। আর অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রমোটিং অপরচুনিটিস ফর ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড রাইটস পাওয়ার প্রকল্পের সৌজন্যে, যেটি বাস্তবায়ন করছে স্কেচ ফাউন্ডেশন। এবং আমাদের সাথে যারা রয়েছেন তারা মূলত লালমনিরহাট থেকে এসেছেন। এই স্কেচ ফাউন্ডেশন এই প্রকল্পটি লালমনিরহাটে সেটি বাস্তবায়ন করছে। আর প্রকল্পটির অর্থায়নে রয়েছে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাকশনএড বাংলাদেশের কারিগরি সহযোগিতায়। আমরা যাচ্ছি আরও কিছু প্রশ্ন জানতে। আমরা আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু কৃষি সম্পর্কিত শুনলাম, আপনারা অনেকে করোনাকালীন সময় কী কী করেছেন সেগুলো বিষয়ে আমরা শুনলাম। আচ্ছা, এই যে দল বা সংগঠনের মধ্যে আপনারা আছেন, সেখান থেকে আপনারা বললেন যে মিটিং করেন, মানুষের কার কী সমস্যা হচ্ছে সেটা দেখেন, সেগুলো সমাধান করার চেষ্টা করেন, পাশাপাশি অন্যান্য যে মানুষরা রয়েছে আপনাদের এলাকায় তাদেরও সমস্যার সমাধান করার চেষ্টা করেন। তো এই কাজ করতে গেলে তো অনেকটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতেই হয়, বিশেষ করে নারীদের কাজের ক্ষেত্রে। সমাজের কিছু কিছু মানুষ আছেন, পুরুষ মানুষ, তারা হয়তো ভিন্ন মত পোষণ করেন, এমনকি নিজের পরিবারেও আছেন। তো এরকম কোনো সমস্যায় পড়েছেন কিনা যে তারা? আমরা শুরুতে সমস্যায় পড়ছি, পরিবারে আমাদের স্বামী, শ্বশুর, শাশুড়ি এদের ক্ষেত্রে ওই সমস্যায় পড়ছি। কিন্তু যখন আমরা এই স্কেচ পাওয়ার প্রজেক্টে যুক্ত হওয়ার পরে বিভিন্ন মিটিং করি, স্পাউস মিটিং, তারপরে সেন্সিটাইজেশন, এগুলো মিটিং করাতে ওই মিটিং এ আমরা ওদেরকে যুক্ত করি। আমাদের শ্বশুর, শাশুড়ি, স্বামী এদেরকে তার টাইম ডায়েরি চর্চা করি। এই মিটিং এ ওদেরকে যুক্ত করার পরে ওনারা বুঝতে পারে, তখন ওনারা আমাদের সহযোগিতা করে। মানে এই মিটিং এর মধ্যে আপনাদের ফ্যামিলিরও মানুষ থাকে, ফ্যামিলি সদস্যগণ থাকে, স্বামী থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, গ্রামের দেবর মহাত্মাতা, শিক্ষক, বালক বালিকা। ইনাদেরকে রাখা হয় কেন এখানে? তো আপনারা তো দল করছেন নারী দল, কিন্তু পরিবারের মানুষকে নিয়ে আসতেছেন কেন? এনাদের পরিবার থেকে যে আমাদের বাধাটা আসে, ওনারা যে বোঝে না এই জিনিসটা কি। আসলে নারীদের এই কাজগুলো যদি ভাগাভাগি করি বা নারীদের যদি সম্মান করি, তারাও যে কিছু কাজ করতে পারে আইমূলক,
করে যে সংসারে আয় বাড়াতে পারে এগুলো বোঝানোর জন্য ওদেরকে আমাদের মিটিং এর সাথে যুক্ত এর জন্য রাখা হয়। এবং এলাকা ভিত্তিকও নিচ্ছি ভাই, যেমন শিক্ষক, ইমাম, পুরোহিত, মাতাবর, মেম্বার, চেয়ারম্যান, এদেরকেও নিয়ে আমরা ওখানে সেন্সিটাইজেশন একটা মিটিং করি। মিটিং এর মাধ্যমে ওদেরকে মানে এই যে অমূল্যায়িত সেবামূলক কাজগুলোর বিষয় নিয়ে আলোচনা করে, যাতে ওরা আমাদেরকে সামাজিক ভাবে বাধাগুলো কাটতে পারে, না দিতে পারে। এটা আর কি। এই যে আপনারা করছেন পরিবারের মানুষকে এবং স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এসেছে, মানে মিটিং এ নিয়ে এসেছেন, এতে কি আপনাদের উপকার হয়েছে কিনা? মানে এখন তারা কি রকম আচরণ করে আপনাদের প্রতি? এখন আমাদের হলো ভালো করে, ওনারা এখন আমাদের প্রত্যেক কাজে সহযোগিতা করে। এলাকাভাবে যে প্রতিবন্ধিতা যে ছিল, ওনারা আমাদের সহযোগিতা করে। গ্রামে যদি কোনো সমস্যা হয় এখন আমাদের কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য, এবং আমাদের এখন সম্মানের চোখে দেখে। সম্মানের চোখে দেখে। আপনি আপা যেমনটি বলছিলেন, যেমন আমরা যে বাইরে গেলে আগে সমালোচনা করছো যে অমুকের বউ অমুক জায়গায় যাচ্ছে বা তমুক করছে, এখন যাতে ওই বাধাগুলো না আসে আমরা তাদেরকে বুঝাচ্ছি যে দেখেন আমরা যেটা করতেছি সেটা কোনো অন্যায় না। কারণ পুরুষদের পাশাপাশি আমরা যদি গৃহস্থলী কাজের সেবামূলক কাজগুলো যে আছে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা কিছুটা সময় পাচ্ছি, ওই সময়টুকু আমরা অন্যের মানে আইমূলক কাজে যুক্ত হলে আমাদের পরিবারটা সচ্ছল চলবে এবং সংসারটা উন্নয়ন হবে। জি, আচ্ছা, এই যে এত কিছু করছেন, এত কিছু মিটিং এত করছেন, সবাই মিলে আইজিএ মূলক কাজ করছে, যে পরিবারে যখন মানে সূর্য ওঠে বা ভোর হয় তখন থেকে শুরু করে একদম কি বলো ঘুমানোর আগ পর্যন্ত নারীরা কাজ করে থাকেন এবং করতেও হয় বিভিন্ন ক্ষেত্রে। অনেক সময় পুরুষরা বাইরে কাজ করার জন্য তারা বাড়িতে কাজ করেন। তো এই কাজ ওই কাজ মানে দুইটা, বাইরের কাজ এবং বাড়ির কাজ, এই দুইটা কিভাবে করেন? এই দুটো আমরা টাইম ডায়েরি শেয়ারিং এর মাধ্যমে করছি। কারণ টাইম ডায়েরি শেয়ারিং কাজটা হচ্ছে ওখানে নারীর কাজ এবং পুরুষের কাজ একটা টাইম ডায়েরির মধ্যে আমরা এটা মানে ভাগ করে, দুই ভাগে ভাগ করে করার পর দেখা যায় যে একটা নারী কতটুকু কাজ করতেছে, একটা পুরুষ কতটুকু, মানে তফাৎটা বার করার পর ওটা আমরা আর কি ওখানে বিশ্লেষণ করি, তাদের সাথে সমালোচনা করি যে দেখেন একটা নারী কতগুলো কাজ করে আর একটা পুরুষ কতগুলো কাজ করে। পুরুষটা কাজ কম করে কিন্তু তার মূল্যটা থাকে, মূল্যটা বেশি, মর্যাদা বেশি, কারণ সে টাকা পাচ্ছে। আর নারীরা যে কাজটা করতেছে তাদের কোনো টাকা নাই, তারা কোনো মজুরি পাচ্ছে না। এই কারণে নারীদের কাজে অমূল্যিত কাজের কোনো স্বীকৃতি নেই। এই অমূল্যিত সেবামূলক কাজের স্বীকৃতি আনার জন্য এবং আয়মূলক কাজে যুক্ত করার জন্য আমরা টাইম ডায়েরিং শেয়ারিংটা মিটিংটা করে থাকি। আচ্ছা, আপনি একটু বললেন যে আপনারা টাইম ডায়েরিং যেটা বললেন যে এটাকে মূল্যায়ন করেছেন, পুরুষরা কতটুকু করে নারীরা কতটুকু করে, এটা কি মনে আছে কিনা যে আসলে কে কতটুকু কাজ করে এটা বলতে পারবেন কিনা? হ্যাঁ, একটা পুরুষ 8 থেকে 9 ঘন্টা কাজ করে, একটা নারী 13 থেকে 14 ঘন্টা কাজ করে। 14 ঘন্টা মানে 5 থেকে 6 ঘন্টা বেশি নারীরা করে থাকে। এবং এটি আপনারা যে সদস্যরা রয়েছেন সবারই ক্ষেত্রে কি এরকম? হ্যাঁ, সবার ক্ষেত্রে। আমরা সদস্য যে 500 জন আছি একটা ইউনিয়নে, 500 জনেরই নামে টাইম ডায়েরি করা আছে। এবং পাশাপাশি পুরুষ যে আমাদের পরিবারের যে পুরুষগুলো আছে তাদেরও আমরা টাইম ডায়েরি কাজ ওখানে নিছি। এটা করে দেখতে পেলেন যে আসলে পুরুষরা কতটুকু কাজ করে আর নারীরা কতটুকু কাজ করে, এবং এটার মাধ্যমেই এই বাড়ির পুরুষদেরকে বোঝালেন। এখন আমাদের বাড়ির পুরুষ স্বামী বা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সবাই আমাদের এই সকালকার উঠান ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, ছেলে মেয়ের যত্ন নেওয়া, স্কুলে পাঠানো, এখন ওনারা সবাই এই কাজগুলো করে, সহযোগিতা করে। এই জন্য আমরা এখন বাইরে। আচ্ছা, একটু আমরা এখন অন্যদিকে যাই, যেহেতু কাজগুলো করে থাকেন এবং করছেন সবাই মিলে, তো এই কাজগুলো এইভাবে করাটা দরকার কতটুকু আপনি একটু বলবেন আপা? এই কাজগুলো বাড়ির কাজগুলো শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে মেয়ে ননদ যারা রয়েছেন সবাই মিলে ভাগ করা দরকার কতটুকু? এই কাজগুলো সবাই মিলে ভাগ করা দরকার পুরোটাই। কারণ সবাই মিলে যদি এই কাজগুলো আমরা ভাগ করি সকালবেলা যদি উঠিয়ে আমার ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবাই কাজটা করি ফেলায় 3 ঘন্টার কাজ কিন্তু 1 ঘন্টায় শেষ করা যাবে। ফলে আমার হাতে তখন 2 ঘন্টা সময় থাকে, আমি ওই 2 ঘন্টায় যে কোনো আয়মূলক কাজ করতে পারি। যেমন বসত বাড়িতে যদি শাকসবজি উৎপাদন করি, সেই শাকসবজির যত্ন নেই, তখন ওই শাকসবজি বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারি এবং পরিবারের চাহিদাও মেটাতে পারি। হ্যাঁ, ফলে আমার সংসারের কাজও হয়, আবার আমাদের সংসারে আয়ও আসে। আচ্ছা, এই যে কাজগুলো এখন হচ্ছে আপনাদের এভাবে করছেন, আপনারা যখন এই পাওয়ার প্রকল্পের সাথে যুক্ত ছিলেন না তখন কি আপনারা এইভাবে ছিল নাকি এখানে এসে এটা জানতে পেরেছেন? না, আমরা এখানে এসে জানতে পেরেছি। মানে পাওয়ার প্রকল্প আসার পরে এইগুলো জানতে পেরেছি। মানে প্রশিক্ষণের মাধ্যমে স্পাউস মিটিং করছি, সেন্সিটাইজেশন মিটিং করার পরে আমরা এগুলো জানতে পারছি। আচ্ছা, তখনকার আপনাদের ফ্যামিলির
অবস্থা, মানে পরিবারের অবস্থার এখনকার অবস্থা একটু তফাৎ করে বলেন তো দেখি, আগে কেমন চলতো বা কেমন ছিল, এখন কেমন চলছে বা কেমন চলে? সেটা আগে আমার পরিবারে আমার স্বামী একাই উপার্জন করত, আমার ছেলে মেয়ে লেখাপড়ার খরচ চালাইতেও একটু সমস্যা হতো। আমার বাড়িতে তখন একটা টিনের ঘর ছিল। আর এখন আমি সদস্য হিসেবেও আছি এবং বর্তমান এসকেসে পাওয়ার প্রজেক্টে ইন্টার্ন হিসেবে চাকরি করি। মাসে আমি 6,000 টাকা বেতন পাই এবং এগুলো দিয়ে এখন বর্তমানে আমার বাড়িতে আমার ছেলে মেয়ের লেখাপড়া চালাইতেও সহজ হয়। আর আমি এখন বাড়িতে বিল্ডিং তুলবে লাগছি, 4টে রুম অলরেডি শেষ করেছেন 4টে রুম। হ্যাঁ। আপা একটু আপনার কাছে শুনতে চাই, আপনি কেমন ছিলেন আগে, এখন কেমন আছেন? আমিও ভাই আগে তো ছিলাম মানে যে শ্বশুর শাশুড়ি বা স্বামীর উপর নির্ভরশীল ছিলাম, তখন তারা যেভাবে চালাইতো সেইভাবেই আর কি আমাকে চলা লাগতো, আমি স্বাধীনভাবে আর কি চলতে পারি নাই। এখন এসকেএস ফাউন্ডেশনে 16 সালে যুক্ত হওয়ার পর বিভিন্ন প্রশিক্ষণ পাইছি, ট্রেনিং পাইছি, করার পর এগুলো শোনার পরে কিছুটা হলো পরিবর্তন আসছে। তারপরও আমি এই পাওয়ার প্রকল্পে ইন্টার্নশিপ হিসাবে কাজ করতেছি এবং মাসিক কিছু বেতন পাচ্ছি, সেটা দিয়ে আমি চাহিদাও মিটাচ্ছি এবং আমার নিজস্ব কিছু আমি প্রায় 55,000 টাকা দিয়ে জমিও বন্ধক নিয়েছি। হ্যাঁ, এখন মেয়ে আমার ক্লাস 9-এ পড়তেছে, ওরও মানে যখন চাচ্ছে লেখাপড়ার খরচ দিতে আমার সুবিধা হচ্ছে। মানে আমরা সব মিলিয়ে বলতে পারি যে আপনাদের যেটা ক্ষমতায়ন, আপনার যেমন আগে কোনো মূল্যায়ন ছিল না, অন্যের উপর নির্ভরশীল ছিলেন, সেটি আর নেই এখন। আপনি এখন নিজেই স্বয়ংপূর্ণ। সবচেয়ে বেশি উপকার হয়েছে আমরা এখন যখন খুশি যেখানে ইচ্ছে সেখানে যেতে পাচ্ছেন। মানে আপনাদের মধ্যে একটা ক্ষমতা। আমি বিদেশ নেপাল গেছিলাম। আপনি নেপালে গেছেন? আমি নেপালে গেছি। অনেকটা ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরকম করে প্রত্যেকটা নারী এগিয়ে আসুক, সেই ক্ষেত্রে আপনারা চান কিনা? আমি চাই বলে প্রত্যেক নারী যদি আমার মতো ঘর থেকে বেরিয়ে আসে এবং এইভাবে সবার জন্য কাজ করে, তাহলে কিন্তু সব পরিবারে। আর নারীর নির্যাতনের কিন্তু মূল কারণ হচ্ছে অর্থ। একটা নারী যদি অর্থ উপার্জন করে সংসারে দেয়, তখন সে সংসারে তার আর কোনো নির্যাতন থাকে না, পুরো সংসারটাই তার মতামত নিয়ে কিন্তু চালায়। আর যখনই নারী কোনো অর্থ দিতে পারে না, তখনই সংসারে তার অশান্তি লাগে এবং নির্যাতনের শিকার হয় না। আচ্ছা, তাহলে এই যে আয়মূলক কাজগুলো রয়েছে, এই আয়মূলক কাজগুলো আপনারা কিভাবে করছেন বা কিভাবে করা দরকার? এই যে আয়মূলক কাজগুলো আমরা সংসারের কাজ ভাগাভাগি করার পরে আমরা এই যে সবজি উৎপাদন করি বা বিভিন্ন আয়মূলক কাজ আরো অনেক আছে। আমরা কেউ গরু ছাগল পালি, সবজি উৎপাদন করে বিক্রি করি, তারপরে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন, কারো সেলাই মেশিন আছে, কেউ বিভিন্ন হাতের কাজ করে, উৎস আছে, কিন্তু আমরা বিভিন্ন ভাবে আয় করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের কি দরকার? সঠিক একটা পরিকল্পনা দরকার এবং পরিকল্পনা, এবং সেই সঙ্গে পরিবারের জন্য সদস্যরা তারা সহযোগিতা সকলে করা দরকার। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি প্রায় অনুষ্ঠানের। আমরা আরো কিছু কথা আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই। সেবামূলক কাজের কথা তো আমরা শুনলাম, পরিবারের মধ্যে কিভাবে করছেন, সকলে মিলে করছেন, তারপরে সময় মতো একটা কাজ করছেন। আমরা দুর্যোগকালীনের কথা কিছু শুনতে চাই আপনাদের কাছে। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দুর্যোগ আসে, যেমনটি এখন আমাদের করোনা ভাইরাসের একটা বৈশ্বিক মহামারী, মানে দুর্যোগ চলছে একটি। কিন্তু তো আমরা জানি যে বন্যা আসে, খরা আসে, শীত আসে, সব সময় মানে এই ঋতুগুলো আবার যেমনটা আমাদের ক্ষতি করে তেমনটা আবার উপকারও করে। তো কিছু ক্ষেত্রে ক্ষতিটা অনেক সময় বেশি হয়। তো ওই ক্ষতির ক্ষেত্রে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? যেমন বৃষ্টিপাত যখন ভারী হয় তখন কি করতে পারি, বা ঘূর্ণিঝড়ের সময় কি করব, খরা হলে কি করব, এটা নিয়ে আপাতত একটু বলেন। বন্যা যেমন প্রবণ মানে ভারী বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড়ের সময় যে বন্যাগুলো এলাকার যে আমাদের বাড়ি ঘরগুলো, আমরা তাদের কাছে গিয়ে তাদেরকে মানে আগাম বন্যার ইয়েটা দেখে আগাম তাদেরকে পরামর্শ দেয়, আপনারা উঁচু জায়গায় ব্যবস্থা রাখেন, শুকনো খাবার মজুত রাখেন, কারণ বন্যা যে মুহূর্তে আসতে পারে আপনাদের ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই কারণে তাদেরকে বা বসতবাসীর যে সবজি চাষগুলো তাদেরকে আমরা তখন ছিকিয়ার মাধ্যমে, মাছার মাধ্যমে করার পরামর্শ দিই, যে আপনারা মাছা করে বস্তাগুলো মাছার উপরে রেখে দেন এবং ছোটোখাটো যেগুলা ভাঙা বালতিতে বা ব্যাগে বা ইয়ে রাখেন, সেগুলা ছিকিয়ার মাধ্যমে বন্যা চলে যাওয়ার পর কোনোভাবে কোনো কিছু নষ্ট না হয় সেই ব্যবস্থাগুলো, হ্যাঁ, ওগুলো পরামর্শ দিয়ে থাকি। এবং বন্যা চলে গেলে ওগুলো নিচে নামে দিলেই তারা উপকৃত হচ্ছে। এটি তো আসলে বর্তমান সমাজে মানুষ অনেকে জানে, তারপর আপনারা ভালো করে জানিয়ে দিচ্ছেন, এই জন্য অনেকটা আরো ভালো হচ্ছে। আমরা জানি এখন যে আসলে বৈশাখ মাস আসলে কালবৈশাখী ঝড় হবে, এবং সেই সময়ের আগে যদি আমরা ঘরের খুঁটিটা
ভালো করে ভালো না করে রাখি দিই। তাহলে তো ঘর আমার ভাঙে পড়ে যাবে। যাবে পড়ে ভেঙে যাবে, এবং হ্যাঁ। এমনকি আমাদের সেই ঘরের নিচে পড়ে আমাদেরও মৃত্যু হতে মৃত্যু পারে, হতে এমন পারে। কিন্তু জি। সম্ভাবনা থাকে। তো অনেকটা ভালো বলেছেন, আমরা অনেক শুনলাম। আহ, তো আপনাদের কাছে আমরা একটু বলতে চাই বা শুনতে চাই যে আয়মূলক কাজগুলো করছেন, বাড়িতে কাজগুলো করছেন, এগুলো তো কখনো আপনাকে মানে অর্থনৈতিকভাবে মূল্য দেয়া হয় না বাড়ির না। কাজগুলোতে। জি। তো এক্ষেত্রে আমরা শুনে থাকি অবশ্য পরিবারের মধ্যে এখনো অনেক পরিবার আছে, পুরুষরা বলে থাকে নারীদেরকে, সারাদিন এত কাজ করার পরে অনেক সময় বলে যে তুমি কি করো এতদিন, কি করলে এতক্ষণ। তো এরকমটা যাতে না হয় এই জন্য আপনারা কি চান আসলে, সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে আপনাদের কোনো বলার আছে কিনা? সরকারি বেসরকারি পর্যায়ে মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বা এই যে মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণের কাছে আমাদের এটাই আবেদন যে আমরা যাতে এই অমূল্যায়িত কাজগুলো স্বীকৃতি পাই এবং এটা যাতে সরকার কোনো একটা আইন প্রয়োগ করলে আর কি, হ্যাঁ তাহলে মানে আমাদের এই যে সহিংসতাটা একটু হলেও কমে কমে আসবে আসবে। এবং আয় আর করা আয় নারীরা বাইরে বেরিয়ে আয় করতে সম্ভব হবে, তারা আয় করে সংসারকে সচ্ছলতা আনতে আনতে পারবে। পারবে। তো আপনি কি মনে করেন, কি বলতে চান? হ্যাঁ, আমি বলছি যে এই ধরনের মানে একটা আইন প্রয়োগ হলো, যেমন করছে, ওই আইনটা প্রচলিত থাকলে তাহলে মাথা পিছু আয়টা কিছু হলো কমে আসবে বা আয় লাভ বৃদ্ধি পাবে, এইভাবে আর কি সহিংসতা কমে যাবে। আসবে। আমরা একটু সহিংসতা নিয়ে কথা বলতে চাই এই আপনাদের কাছে, যেহেতু নারী দলের হয়ে কাজ করছেন এবং সামাজিক কাজেও আপনারা সংযুক্ত থাকেন। তো সামাজিক কাজের মধ্যে তো অনেক কিছু পড়ে, নারী সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, তারপরে আরো অনেক কিছুই রয়েছে। তো বর্তমান সমাজে হয়তো কিছুদিন আগে থেকে আমরা একটা খুবই একটা ভিন্ন চিত্র দেখতে পেরেছি বাংলাদেশের প্রেক্ষিতে, যার প্রেক্ষিতে একটা আইনও করতে হয়েছে অতি তড়িঘড়ি করে। সেটি অবশ্য আপনারা জেনেছেন যে এখন ধর্ষণের একটা বিষয় থাকে এবং এটার জন্য আইনও একদম মৃত্যুদণ্ড দিয়ে আইন তৈরি করা হয়ে গেছে। তো এই যে সমস্যাগুলো ঘটছে, নারী নির্যাতন ঘটছে, তো এগুলো ঘটার পেছনে আপনারা কি মনে করেন যে অর্থনৈতিক ভাবে মুক্তি না পাওয়ার কারণে কি এরকম হচ্ছে? আপনারা কি মনে করেন সেটি, না অন্য কোনো কারণ মনে করেন? কারণটা হচ্ছে ভাই, যেটা হচ্ছে যে এই মুক্তি যে যা পাচ্ছে মানে আসামি, যারা প্রভাবশালী তারা অর্থ ব্যয় করে তারা কিন্তু মুক্তি পাচ্ছে, যাতে এই অর্থের বিনিময়ে সেই মুক্তিটা না পায়, সেজন্য ন্যায্য বিচারটাই পায়। আমরা এটাই চাচ্ছি, কারণ সঠিকভাবে যদি অর্থের বিনিময়ে যদি তাকে মানে মুক্ত করে না দিয়ে আইনের মাধ্যমে যদি তাকে সঠিক বিচার দেয়, তাহলে কিন্তু আমরা মনে করি যে সহিংসতাটা কিছুটা হলো কমবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা শেষ করব। আমাদের অগণিত শ্রোতা রয়েছেন, অনেকেই শুনছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন, তো তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো বলার আছে কিনা, মানে নারী উন্নয়নের ক্ষেত্রে আমরা পুরুষরা কি করতে পারি বা নারীরা কি করতে পারে, এ সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? আমি বলি আমার মতো যদি সকল নারী সব জায়গা থেকেই ঘর থেকে বেরিয়ে আসে এবং তারা যদি বুঝতে পারে তার অধিকারগুলো কি কি, সে কি কি করলে তার সহিংসতা কমে আসবে, এগুলো যদি তারা বেরিয়ে এসে করতে পারে এবং প্রত্যেক পুরুষ যদি নারীকে সম্মান করে, নারীর সেবামূলক কাজগুলোকে স্বীকৃতির চোখে দেখে, তাহলে মানে এই সহিংসতাও কমে আসবে এবং নারীরাও সম্মান পাবে। মানে আমাদের এখানে আমি যেটা বলতেছি যে নারী আর পুরুষ আমাদের তখন ভেদাভেদ থাকতেছে না। আমরা নারী পুরুষ ভেদাভেদ মিল না করি, আমরা একত্রিত হয়ে এককভাবে যদি কাজ করি, তাহলে আমাদের সংসারেরও উন্নতি করা সম্ভব, দেশেরও উন্নতি করা সম্ভব এবং নিজেও স্বাবলম্বী হওয়াটাই স্বাভাবিক। তারপরে তো সবাই মানে আমাদের দেশের সকল মানুষ স্বাবলম্বী হোক, সেটাই তো অবশ্যই আমরা অবশ্যই চাই, সেটাই চাচ্ছেন আপনারা। জি, আপনাদের অনেক ধন্যবাদ। শ্রোতা, আমরা শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা এতক্ষণ শুনলেন উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নে নারী বিষয়ক অনুষ্ঠান, উন্নয়ন অংশীদারিত্বের নারী। আজ শুনলেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কৃষ্ণ কমল এবং আমাদের সাথে দুজন অতিথি ছিলেন যারা নারী উন্নয়ন, সমাজের উন্নয়ন, পরিবারের উন্নয়নে কাজ করছেন। তারা হচ্ছেন মোসাম্মদ অজিফা বেগম, তিনি সভাপতি হিসেবে আছেন কুলাঘাট নারী উন্নয়ন সংস্থা, লালমনিরহাট সদর উপজেলার, এবং রয়েছেন মোসাম্মদ লাইজু বেগম, তিনি সদস্য হিসেবে কাজ করছেন সোনালী দিনের আলো নারী দল, তিনিও লালমনিরহাট সদরে কাজ করছেন। আর অনুষ্ঠানটি শুনতে পেলেন প্রমোটিং অপরচুনিটিস ফর ওমেন এম্পাওয়ারমেন্ট ফর রাইটস অর্থাৎ পাওয়ার প্রকল্পের সৌজন্যে, যেটি বাস্তবায়ন করছে এসকস ফাউন্ডেশন এবং অর্থায়ন করেছে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাকশন এইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায়।
আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে এরকম করে আরও দুজন অতিথিকে নিয়ে অনেক কিছু শুনবো। তবে সর্বশেষ যেটি বলবো, শুধুমাত্র কোনো প্রকল্পের ভিত্তিতে নয়, আসুন আমরা পরিবারের উন্নয়নের ক্ষেত্রে নিজেদেরকে সব সময় সাথে রাখি, নিজেদেরকে আমরা পরিবারের মানুষকে নিয়ে এগিয়ে চলি। এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভ বিদায়।